আসসালামু আলাইকুম। আজ ৭ জুলাই ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকার জন্য বিপদ নিয়ে আসছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এই প্রথম যুক্তরাজ্যে আইনমন্ত্রী হলেন কাশ্মীর বংশোদ্ভূত মুসলিম নারী। যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কাবস্থা জারি। এবার বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাকে একজন সংস্কারপন্থী হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানে এমন সময় নতুন প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান দায়িত্ব নিতে যাচ্ছেন যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের টানাপোড়েন চলছে। স্বাভাবিক কারণেই পেজেশকিয়ানের পথ চলা সহজ হবে না, বরং ব্যাপক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে তাকে। তবে তিনি সবার সঙ্গে বন্ধুত্ব করার ঘোষণা দিয়েছেন। জয়ের পর নিজের প্রথম মন্তব্যে পেজেশকিয়ান বলেছেন, এই নির্বাচন ইরানের জনগণের সঙ্গে অংশীদারিত্বের সূচনা। আপনাদের সহচর্য, সহানুভূতি এবং বিশ্বাস ছাড়া সামনে কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন পেজেশকিয়ান। এর আগে মঙ্গলবার তিনি বলেছিলেন, তিনি জিতলে সবার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। অপরদিকে পরাজিত জলিলি তার সমর্থকদের এখন পেজেশকিয়ানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। হুরিয়াত ডেইলি জানিয়েছেন, জলিলির মঙ্গলবার দেওয়া মন্তব্যটি শনিবার এক্সে পোস্ট করা হয়েছে। সেখানে পরাজয় মেনে নিয়ে জলিলি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে সম্মান করা ও তার সম্মান বজায় রাখা উচিত এবং এখন আমাদের তাকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা করা উচিত। ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরান যাতে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সেজন্য তেহরান ও আন্তর্জাতিক শক্তির মধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে তিনি পশ্চিমা দেশগুলির সঙ্গে গঠনমূলক সম্পর্কের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তেহরান দাবি করে আসছে যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তারা। এদিকে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র সোমবার বলেছে যে পেজেশকিয়ান বা জলিলি কে জিতেছে সেটা কোনো ব্যাপার না, কারণ তাতে কোনো পার্থক্য হবে না। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ইরানে মৌলিক কোনো পরিবর্তন আসবে বা দেশটির সরকার মানবাধিকারের প্রতি আরও সম্মান ও নাগরিকদের মর্যাদার ব্যাপারে সোচ্চার হবে এমনটি আশা করা যায় না। অবশ্য ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন এবং সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট ছিলেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের একজন যোদ্ধা থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। সুতরাং আমেরিকা বা ইসরায়েল বিরোধী আরও শক্তিশালী অবস্থান নিতে ডক্টর মাসুদ পেজেশকিয়ান কোনো কুণ্ঠাবোধ করবেন না। পেজেশকিয়ান দুটি দেশে বরং নতুন অস্থিরতা বাড়াবেন বলেও বিশ্লেষকদের ধারণা। দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। জয়ের পর দায়িত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। নতুন মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন একজন মুসলিম নারী। শনিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। দেশটিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২৬টি আসনের প্রয়োজন হয়। জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার দায়িত্ব পালন শুরু করেছেন কিয়ার স্টারমার। এরপরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা শুরু করেন তিনি। এতে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শাবানা মাহমুদ নামের এক মুসলিম নারী। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী হয়েছেন তিনি। শাবানা মাহমুদের জন্ম বার্মিংহামে। তিনি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বংশোদ্ভূত। তার বাবা মা কাশ্মীরের মিরপুরের বাসিন্দা ছিলেন। ১৯৮১ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সৌদি আরবের তায়েফে কাটিয়েছেন শাবানা। প্রথম অব্রিটিশ মুসলিম নারী হিসেবে ২০১০ সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন শাবানা। একই বছর বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী ও পাকিস্তানি বংশোদ্ভূত ইয়াসমিন কুরেশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শাবানা মাহমুদ কেবল প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী নন, তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদটিও গ্রহণ করেছেন। শাবানা এর আগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। এবার দেশের খবর। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে বাংলা ব্লকেড
কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ মোড় অবরোধের কথা রয়েছে। এর আগে গতকাল শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন, যাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বাংলা ব্লকেড হিসেবে ঘোষণা করেন। এবার শিক্ষার্থীরা 4 দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো: 1. 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। 2. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া। 3. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। 4. দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। প্রসঙ্গত 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য 5% আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1% আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায়ে চলতি বছরের 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। সেদিন অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করেছে, কিন্তু ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। কর্মকর্তাদের সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি ভারত সমর্থন করে বলেই দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কারণে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন। তার প্রশ্রয় দেওয়ার কারণে বেনজির আজিজ কাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, টাকা পাচার যেন আওয়ামী লীগের সংস্কৃতি, কারো জমি দখল করা যেন তাদের এক ধরনের রাজনৈতিক নীতি। লুটপাটের মানসিকতা সম্পন্ন রাজনৈতিক কোনো দল থাকলে তা আওয়ামী লীগ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যখন কোনো কাজে নামবেন তখন অবশ্যই একটি কল্পচিত্র তৈরি করুন। সেই কাজ করতে গিয়ে আপনি কি ধরনের সফলতা চান, কাজটিকে কিভাবে দেখতে চান, আপনি নিজেকে ওই কাজের মধ্য দিয়ে কিভাবে উপস্থাপন করতে চান। কল্পনায় এর যদি একটা অবয়ব বা কল্পচিত্র তৈরি করতে না পারেন, তাহলে বাস্তবেও আপনি এগুতে পারবেন না বা আপনার সামনে কোনো সুনির্দিষ্ট স্বপ্ন থাকবে না। কল্পনার উপরেই নির্ভর করে স্বপ্ন, আর স্বপ্ন দেখলেই তা কাজের মধ্য দিয়ে বাস্তবায়নের পথ তৈরি হয়। সুতরাং আসুন নিজের মনের মধ্যে নিজের পছন্দের কাজের একটা স্বপ্নময় জগৎ তৈরি করি, একটা কল্পচিত্র তৈরি করি, যেটা আমার জন্য হবে মাইলস্টোন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। পেন্টাগন সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না, তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এজন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউরোপে সংগঠিত বড় ইভেন্ট এগুলো, যা অবশ্যই একটি কারণ, তবে এটি অনেক কারণের মধ্যে একটি। এর আগে জুনের শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে চলেছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এ দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে। রাশিয়ার এ ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমাদের অবরোধের মুখে পড়েছে রাশিয়া। আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশ এই রাশিয়ার শস্যের উপর নির্ভর করে থাকে, কিন্তু অবাধ যোগাযোগ থমকে যাওয়ায় শস্য আমদানিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, রাশিয়ার শস্য আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে পাঠাতে চায় তার দেশ। এজন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হারিয়েট ডেইলি নিউজ। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এরদোয়ান। পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খুব ভালো সূচনা করেছি, বিশেষ করে কৃষ্ণ সাগর করিডোর দিয়ে শস্য সরবরাহে। আপনি জানেন, আমরা এই করিডোর দিয়ে 30 মিলিয়ন টন শস্য পরিবহন করেছি। আমি পুতিনকে ইউরোপকে গন্তব্য হিসেবে বিবেচনা না করে তুরস্ক হয়ে একটি করিডোরের মাধ্যমে আফ্রিকায় শস্য পরিবহন করার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীলভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশে শস্য সরবরাহের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করার বিষয়ে তার মতামত জানতে চেয়েছি। 2022 সালের জুলাই কৃষ্ণ সাগরে ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ নামে একটি নিরাপদ সামুদ্রিক মানবিক করিডোরের চুক্তি করে জাতিসংঘ, তুরস্ক ও রাশিয়া। উদ্যোগটি বাস্তবায়নের ফলে 3টি ইউক্রেনীয় বন্দর থেকে শস্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তি 1000টিরও বেশি জাহাজ ইউক্রেন ছেড়ে যায়। কিন্তু গত বছরের 17 জুলাই এই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এর ফলে খাদ্য সংকটে পড়েছে বহু দেশ। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে। পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল 12A প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যে কারণে যুদ্ধবিরতির সংশোধিত প্রস্তাব দিয়েছে হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল। ইসরায়েলের দেয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতে ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে তারা অটল ছিল, তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে। তারা এখন 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে। কেন এই ছাড় দিয়েছে হামাস? হামাসের প্রতিনিধি এপিকে বলেন, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। হামাসের প্রতিনিধি এপিকে বলেন, আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।